সহকারী শিক্ষক, সমাজবিজ্ঞান, বানেশ্বর উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের পড়ার সুবিধার্থে যে অনলাইন ক্লাস চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে আমরা আমাদের যে লেনদেনগুলো, সেই লেনদেনগুলো ডেবিট ক্রেডিট সঠিকভাবে নির্ণয় করতে পারবো এবং লেনদেনগুলো ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করব সেটা হিসাব সমীকরণের হিসাবের যে সমীকরণটি আছে সেই সমীকরণটির প্রভাবগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আমরা যে কোনো লেনদেনের ডেবিট ক্রেডিট খুব সহজেই নির্ণয় করতে পারবো। ডেবিট ক্রেডিট নির্ণয়ের আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে যদি সম্পদ কখনো বৃদ্ধি পায়, কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তা হচ্ছে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই তা ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিট হবে, এবং যদি সম্পদ হ্রাস পায় স্বাভাবিকভাবে তা ক্রেডিট হয়ে যাবে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আরেকটি হচ্ছে যদি আমাদের দায়, সম্পদ আর আমাদের আরেকটি হিসাব আছে দায়, যদি আমাদের দায় বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে দায় হয়ে যাবে ক্রেডিট, এবং যদি দায় হ্রাস পায় তাহলে হয়ে যাবে ডেবিট। আরেকটা হিসাব আছে আমাদের, তা হচ্ছে মালিকানা সত্ত্ব। আমাদের সমীকরণের যে পাঁচটির উপরে আমাদের যে প্রভাব বিস্তার করে তার একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে তা হবে ক্রেডিট, এবং মালিকানা সত্ত্ব যদি হ্রাস পেয়ে যায় তাহলে হবে ডেবিট। তারপরে আমাদের আরেকটি আছে হচ্ছে আয়। আয় যদি বৃদ্ধি পায়, যদি আমাদের আয় বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে আয় হবে ক্রেডিট, আর আয় হ্রাস পেলে হয়ে যাবে ডেবিট। আর এটা হচ্ছে ব্যয়। বন্ধুরা লক্ষ্য করো, আরেকটা হচ্ছে ব্যয়। ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ব্যয় হবে ডেবিট, আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে সেই ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে ক্রেডিট। তাহলে এই পাঁচটি বিষয় আমাদের মনে রাখতে হবে। আমরা যে কোনো একটি হিসাব দেখার সাথে সাথেই আমাদের সেই হিসাবটি ভিতরে আনতে হবে যে এই হিসাবটির মাধ্যমে আমাদের লেনদেনের কি কি সংঘটিত হয়েছে। এখানে কি আয় বৃদ্ধি পেয়েছে, এখানে কি ব্যয় বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে, এখানে কি সম্পদ আছে, সম্পদ কি হ্রাস না বৃদ্ধি, এখানে কি মালিকানা সত্ত্ব আছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি না হ্রাস। আমাদের এই বিষয়গুলো খুব সহজেই আগে এগুলো বুঝতে হবে। যদি আমরা এই বিষয়গুলো বুঝতে পারি হ্রাস বৃদ্ধি, তাহলে আমরা খুব সহজেই হিসাবের ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চারটি লেনদেন দ্বারা বিষয়টি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। তাহলে তোমরা লক্ষ্য করো, এখানে প্রথমে দেখো আছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু। তাহলে এখানে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি সংঘটিত হয়েছে, অর্থাৎ আমাদের যে পাঁচটি বিষয় আছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই পাঁচটির কোনটির উপরে প্রভাব বিস্তার করেছে? তাহলে এখানে দেখো আমাদের কোনটির উপরে প্রভাব বিস্তার করেছে, এখানে নগদ টাকা, তার মানে হচ্ছে কি সম্পদ। তাহলে এইখানে নগদ টাকা নিয়ে সে ব্যবসা শুরু করছে, তার মানে তার প্রতিষ্ঠানে কি হয়েছে, নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ টাকা হচ্ছে কি সম্পদ, আর এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে সেটা কি হবে ডেবিট। আমরা আগেই আলোচনা করেছি যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে ডেবিট। তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে সেহেতু এখানে সম্পদ অর্থাৎ নগদ টাকা হবে ডেবিট। আরেকটি বিষয় এখানে প্রভাব বিস্তার করছে, তা হচ্ছে নগদ টাকার সাথে সাথে কি করছে, মূলধন নিয়ে, নগদ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। তো এই মূলধনটা হচ্ছে কোন জাতীয় হিসাব, মালিকানা সত্ত্ব জাতীয় হিসাব। তাহলে এখানে নগদ টাকার সাথে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হয়েছে, এখানে মূলধনের পরিমাণটাও বেড়ে গেছে, অর্থাৎ মূলধন বৃদ্ধি পেয়েছে, তার মানে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন কি হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তা হয় ক্রেডিট। তাহলে এইখানে আমাদের হিসাবে কি আসবে,
তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে সেহেতু নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এখানে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এর কারণে কি হয়েছে? সম্পদ বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এবং এইখানে আমাদের যে সমীকরণটি আছে সেইখানে আমাদের যে a equal to a plus b যে সমীকরণটি আছে এর কোনটির উপরে প্রভাব বিস্তার করেছে আমরা কিন্তু তাও এর মাধ্যমে বের করতে পারি। এখানে যেমন নগদান হিসাবে ডেবিটের সম্পদ বৃদ্ধি পাইছে, মূলধন হিসাব ক্রেডিটে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। ঠিক এই নগদান হিসাব কি করছে? এই এর উপরে প্রভাব ফেলছে, এখানে এ বৃদ্ধি পেয়েছে। এটা আমরা সমীকরণের সূত্রের সাহায্যে এটি প্রকাশ করতে পারি। এবং মূলধন হিসাব ক্রেডিটে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তার মানে আমাদের ই এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে লক্ষ্য করো বন্ধুরা যে এখানে আমাদের যখন সম্পদ বাড়বে সাথে সাথে কি হবে? আমাদের সম্পদ হিসাবটি ডেবিট হয়ে যাবে। আবার এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেহেতু মালিকানা সত্ত্বের হিসাবটি ক্রেডিট হয়ে যাবে। এবং এটি হিসাবের যে সমীকরণ আছে তার এ এবং ই এর উপরে প্রভাব বিস্তার করেছে। তাহলে এখানে আমাদের প্রথম হিসাবটি গেল। এবার আমরা দ্বিতীয় হিসাবটি লক্ষ্য করব। দেখো দ্বিতীয় হিসাবে কি আছে? নগদে আসবাবপত্র ক্রয়। নগদে আসবাবপত্র ক্রয় করছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের নগদ টাকা অর্থাৎ সম্পদ, আসবাবপত্র সেটাও সম্পদ। তাহলে এখানে আমাদের দুটো হিসাবই কি? সম্পদ। এবং এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করো, দেখো যে এখানে নগদ টাকার মাধ্যমে আসবাবপত্র ক্রয় করছে, তার মানে আমাদের এখানে নগদ টাকার পরিমাণ কি হয়ে গেছে? নগদ টাকার পরিমাণ কমে গেছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। তাহলে নগদ টাকা যখন হ্রাস, অর্থাৎ নগদ টাকা হচ্ছে সম্পদ, আর সম্পদ যখন হ্রাস পাবে তখন সেটা হবে ক্রেডিট। এবং সাথে সাথে লক্ষ্য করো এই আসবাবপত্র হিসাবটিও কি? আরেকটি সম্পদ। তাহলে এইখানে আমাদের আরেকটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটি সম্পদ কমে গেছে, সাথে সাথে কি হয়েছে? আরেকটি সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে এখানে এক্ষেত্রে লক্ষ্য করো যে আমাদের এখানে একটি সম্পদ কমে গেছে এবং সাথে সাথে আরেকটি সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন ডেবিট এবং সম্পদ যখন হ্রাস পাবে তখন ক্রেডিট। তাহলে এখানে আমাদের লক্ষ্য করতে পারি কোন সম্পদটি বৃদ্ধি পেয়েছে এবং কোন সম্পদটি হ্রাস পেয়েছে। এখানে আমাদের আসবাবপত্র সম্পদ অর্থাৎ স্থায়ী সম্পদটি বৃদ্ধি পেয়েছে এবং নগদ সম্পদ সেটি হ্রাস পেয়েছে। তাহলে এখানে আমরা লিখব তাহলে এখানে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখন আমাদের এই দুটোই কি? সম্পদ। আমাদের আসবাবপত্র সম্পদ, নগদ সম্পদ, দুটোই আমাদের সম্পদ। কিন্তু কি হয়েছে? একটি বৃদ্ধি পেয়েছে আর একটি হ্রাস পেয়েছে, অর্থাৎ দুটোই সম্পদ কিন্তু একটি বৃদ্ধি পাইছে এবং একটি হ্রাস পেয়েছে। সেহেতু এখানে আমাদের এই সমীকরণের কোনটার উপরে প্রভাব বিস্তার করছে? এর উপরে, অর্থাৎ দুটোই কি? অ্যাসেট, সম্পদ। তাহলে একটা বৃদ্ধি আর একটি হ্রাস। তাহলে আমরা 3 নম্বর হিসাবটিতে যাই।
লক্ষ্য করো বন্ধুরা, আমাদের 3 নম্বর হিসাবটি আছে নগদে পণ্য ক্রয়। অর্থাৎ এখানে আমাদের কি হয়েছে, নগদে পণ্য ক্রয় করার কারণে কি হয়েছে, আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা ক্রয় করার কারণে আমাদের ব্যয় হয়েছে, আর সেই ক্ষেত্রে আমাদের ব্যয় কি হয়েছে, বৃদ্ধি পাইছে। এবং সাথে সাথে কি করছে, আমাদের নগদ যে সম্পদ, সেই সম্পদের পরিমাণটা কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ব্যয় বৃদ্ধি পেলে তা হচ্ছে ডেবিট এবং সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে আবারও লক্ষ্য করো, নগদে পণ্য ক্রয় আমরা ক্রয় করছি, ক্রয় করার কারণে কি হয়েছে, আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে, আর নগদ টাকা চলে যাওয়ার কারণে কি হয়েছে, আমাদের ব্যয় হয়েছে, অর্থাৎ ব্যয় বেড়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যয় হিসাব হবে ডেবিট। আর যেহেতু এই ব্যয়ের কারণে কি হয়েছে, আমাদের নগদ টাকার পরিমাণ অর্থাৎ সম্পদের পরিমাণ কমে গেছে, তাহলে এই সম্পদটি হবে আমাদের ক্রেডিট। তাহলে এখানে লক্ষ্য করে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে কোন খাতে, এই ক্রয়। অর্থাৎ ক্রয় করার কারণে, পণ্য ক্রয় করার কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেহেতু ক্রয় হিসাব ডেবিট। এবং এই ক্রয়ের কারণে আমাদের সম্পদের পরিমাণ কমে গেছে, সেহেতু নগদান হিসাব ক্রেডিট। ক্রয়ের কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেহেতু ব্যয় হিসাব ডেবিট। এবং এই ক্রয়ের কারণে আমাদের নগদ টাকা চলে গেছে, সেহেতু আমাদের সম্পদের পরিমাণ কমে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। এখন এটিতে কি হয়েছে, ব্যয়, আর এটা হচ্ছে কি, সম্পদ। তাহলে এখানে ব্যয় কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, আর এখানে সম্পদ হ্রাস পেয়েছে। এখন সমীকরণে দেখো কোনটির উপর কোনটি প্রভাব আছে। এখন ব্যয়, ব্যয় কোনটির সাথে সম্পৃক্ত, এই সমীকরণের ব্যয় হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বের হিসাবের ভিতরে সম্পৃক্ত, সেহেতু আমাদের এখানে কি করব, আমরা এখানে আমাদের কি হয়েছে, ই হ্রাস পেয়েছে। এবং এখানে সাথে সাথে আমাদের কি এ, অর্থাৎ এও হ্রাস পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি বিষয় পূর্ববর্তী ক্লাসে হয়তো লক্ষ্য করেছো, যে আমি আলোচনা করেছি, সে হচ্ছে যে সবসময় মনে রাখবা যে যখন এই এ বৃদ্ধি পাবে তখন ইও বৃদ্ধি পাবে, যখন এ হ্রাস হবে তখন ইয়েরও হ্রাস হবে। এই বিষয়টি তোমরা সবসময় লক্ষ্য রাখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে এখানে আমাদের নগদে পণ্য করার কারণে কি হয়েছে, ব্যয় বাড়ছে, সাথে সাথে সম্পদের পরিমাণ কমে গেছে, সেহেতু আমাদের ব্যয় ডেবিট এবং সম্পদ হিসাব ক্রেডিট হয়েছে। এবং সাথে সাথে কি হয়েছে, আমাদের ব্যয় বাড়ছে, সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে আমরা আমাদের পরবর্তী হিসাবে যাই। পরবর্তী হিসাব হচ্ছে নগদে পণ্য বিক্রয়। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, নগদে পণ্য বিক্রয় করছি, তাহলে আমাদের কি হয়েছে, আয় হয়েছে, আয় বাড়ছে, বিক্রির মাধ্যমে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আয় যখন বৃদ্ধি পায় তখন সেই হিসাবটি হয় ক্রেডিট। এবং এই আয় বৃদ্ধি পাইছে, সাথে সাথে কি হয়েছে, আমাদের নগদ অর্থ অর্থাৎ সম্পদের পরিমাণটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে যখন সম্পদ বৃদ্ধি পাবে তখন কি হবে, ডেবিট। এবং যখন আয় বৃদ্ধি পাবে তখন কি হবে, ক্রেডিট। তাহলে এখানে আমাদের সম্পদ অর্থাৎ নগদান হিসাবটি বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে হবে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এখন দেখো, এই নগদ হচ্ছে আমাদের সম্পদ, আর বিক্রয় হচ্ছে আমাদের আয়। নগদ হচ্ছে আমাদের সম্পদ, বিক্রয় হচ্ছে আমাদের আয়। তাহলে এখানে নগদ কি হচ্ছে, নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সাথে সাথে আয়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আয় বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি, আর যখন ব্যয় বৃদ্ধি পাবে তখন সম্পদ হ্রাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই সমীকরণে কোনটির উপর প্রভাব বিস্তার করছে, এ এবং এই আয় অর্থাৎ রেভিনিউ কোনটির ভিতরে অন্তর্ভুক্ত, এই ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে এখানে কি হয়েছে, এ বৃদ্ধি পেয়েছে এবং ইও বৃদ্ধি পেয়েছে।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে 4টি লেনদেন তোমাদের সামনে আলোচনা করলাম, এই 4টি লেনদেনের মাধ্যমে তোমরা খুব সহজে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় এবং সাথে সাথে হিসাবের যে সমীকরণটি আছে সেই সমীকরণটি ভিতরে সমীকরণের কোন অংশের সাথে কোনটি সম্পৃক্ত এবং কোনটির উপর কোনটি প্রভাব বিস্তার করেছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। আমি আশা করব অবশ্যই তোমরা আলোচনাটি অনুশীলন করে তোমরা এই বিষয়ে ভালো করে বুঝতে সক্ষম হবে এবং বাড়িতে অনুশীলন করবে। তাহলে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ। তোমাদের সকলকে ধন্যবাদ।